আশমিনকে হসপিটালে শিফট করা হয়েছে। খুব গোপনে ট্রিটমেন্ট করা হচ্ছে আশমিনের। অমি এখনও নিজের ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। নূর এমন কিছু করবে তা স্বপ্নেও ভাবতে পারেনি সে। সানভি চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়, শূন্য দৃষ্টিতে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে। আমজাদ চৌধুরী কেউ জানায়নি। বিষয়টা কোনোভাবে মিডিয়া ফাঁস হতে দেওয়া যাবে না। চারদিকে শত্রুর অভাব নেই। আশমিনের অসুস্থতা তাদের একটা নতুন সুযোগ করে দেওয়া হামলা করার জন্য। আমার বিশ্বাস হচ্ছে না ম্যাম এমন কিছু করতে পারে। সানভি চোখ ঘুরিয়ে অমির দিকে তাকালো। অমি অপরাধীদের মতো মাথা নিচু করে বারান্দার চেয়ারে বসে আছে। সানভি দীর্ঘশ্বাস ছাড়ল। সময় মানুষকে বদলে দেয় অমি। রাফসান শিকদারের মেয়ে সে। হিংস্রতা তার রক্তে মিশে আছে। সে যেমন মায়া দেখাতে জানে, তেমন হিংস্রভাগের ন্যায় খুব খেতলেও জানে। অবিশ্বাস করার কিছু নেই। পরিস্থিতি অনেক বিগড়ে যাচ্ছে সানভি। সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। তোমার মনে হয় স্যার ম্যামকে ছেড়ে দেবে? পাল্টা আঘাত সেও করবে। এরকম চলতে থাকলে তাদের একজনের হাতে আরেকজনের বিনাশ নিশ্চিত। সব কিছু সামনে আসলে ম্যাম নিজেকে সামলাতে পারবে না অমি। সত্যি মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়। ম্যাম যেই সত্যি তালাশ করছে তা জানলে সে নিজেই ভেঙে গুড়িয়ে যাবে। কিছু কিছু সত্যি গোপন থাকায় সবার জন্য মঙ্গল। অমি নির্বিশেষে তাকিয়ে রইল সানভীর দিকে। তার নিজের সত্যিটা তো নূরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বয়সে সে নূর থেকে 3 বছরের বড়। ছোটবেলা থেকে আমজাদ চৌধুরী অনাথ আশ্রমে বড় হয়েছে। নূরকে প্রথম প্রথম সে খুব একটা পছন্দ করতো না, কিন্তু ছোট্ট নূর যখন আশ্রমে আসতো তখন সে তার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারতো না। ধীরে ধীরে নূরের মায়া নিজেকে জড়িয়ে নিল। নূর যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখন সেও নূরের সাথেই ছিল। একা ছাড়েনি নূরকে। চোখ বন্ধ করে চেহারায় গায়ে দিল অমি। সত্যি যেন কখনো নূরের সামনে না আসে, সেই দোয়াই করতে লাগলো। রাফসান শিকদারকে ব্যবসার কাজে মাঝে মধ্যে অনেক দেশে ঘুরতে হতো। নূরের মা আর রাফসান শিকদারের ভালোবাসায় বিয়ে ছিল। অসম্ভব ভালোবাসত সে নূরের মাকে। সুদর্শন রাফসান শিকদারকে অনেকেই নিজের রূপে জালে ফাঁসাতে চাইতো, কিন্তু রাফসান শিকদার কাউকে পাত্তা দিত না। বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। নূরের মা সবসময় ডিপ্রেশনে ভুগত। অনেক ডাক্তার দেখিয়েছে। যখন কাজ হচ্ছিল না তখন সে রাফসান শিকদারকে আরেকটা বিয়ে করতে বলে। সেদিন রাফসান শিকদারের ভয়ঙ্কর চেহারা দেখছিল সবাই। জীবনে প্রথমবারের মতো প্রিয়তমা স্ত্রীর গায়ে হাত তোলেন সে। রাগ করে চলে যায় কানাডা কামিনী চৌধুরীর কাছে। এখানে জীবনের সবথেকে বড় ভুল করে বসে সে। হতাশায় কষ্টে নিজেকে সামলাতে না পেরে নিয়মিত বাড়ি যাওয়া শুরু করে। কামিনী চৌধুরী সব দেখেও কিছু বলতেন না, উল্টো ভাইকে আরও উস্কে দিতেন বউয়ের বিরুদ্ধে। নিজের কানাডিয়ান বান্ধবী লিন্ডাকে সারাক্ষণ রাফসান শিকদারের আশেপাশে রাখতেন। লিন্ডা সারাদিন চিপকে থাকতো রাফসান শিকদারের সাথে। রাফসান শিকদার বিরক্ত হলেও কিছু বলতো না। কয়েকবার কামিনী চৌধুরীর কাছে নিষেধ করেছিলেন যেন লিন্ডা তার আশেপাশে না আসে। কামিনী চৌধুরী কানে নেয়নি সে কথা। অবশেষে রাফসান শিকদার সিদ্ধান্ত নেয় সে বিডিতে ফিরে আসবে। নিজের স্ত্রীর থেকে আর দূরে থাকতে পারছেন না তিনি। তখনই কামিনী চৌধুরী জঘন্য এক পরিকল্পনা করেন। রাতের খাবারের সাথে ড্রাগস আর উত্তেজনক মেডিসিন খাইয়ে দেয় রাফসান শিকদারকে, আর লিন্ডাকে পাঠিয়ে দেয় রাফসান শিকদারের রুমে। ফলাফল যা হওয়ার তাই হলো। অপরের বোধে পাগল প্রায় রাফসান শিকদার লিন্ডাকে সেই অবস্থায় গলা চেপে ধরলেন। লিন্ডাকে কোনোভাবে বাঁচিয়ে নিলেও নিজের পরিকল্পনা সফল করতে পারলেন না কামিনী চৌধুরী। আমজাদ চৌধুরী শুধু স্ত্রী দেখে হতভম্ব হয়ে তাকিয়েছিল। প্রেয়সীর এমন বিনাশীন রূপ তাকে ক্ষণে ক্ষণে মৃত্যু দিচ্ছিল। কামিনী চৌধুরী ভেবেছিল ভাইকে ফাঁসিয়ে লিন্ডাকে তার সাথে বিয়ে দিয়ে দিবেন, কিন্তু তা আর সম্ভব হলো না। রাফসান শিকদারের হুঙ্কার ছেড়ে কামিনী চৌধুরীকে প্রশ্ন করলেন, এই পেস্টিটিউ রাতে আমার রুমে ঢুকলো কি করে কামিনী? আমি রুম লক করে ঘুমিয়েছিলাম। রাফসান শিকদার পাগলা ঘোড়ার মতো আক্রমণ করতে চাইছিল লিন্ডার উপর। অবশেষে কোনো কুলকিনারা না পেয়ে সমস্ত দোষ লিন্ডার ঘাড়ে দিয়ে দিলেন কামিনী চৌধুরী। ভাইকে আশ্বস্ত করলেন এই কথা আর কেউ জানবে না। রাগে ঘৃণায় জর্জরিত হয়ে রাফসান শিকদার দেশে ফিরে আসেন। আশমিন তখন হোস্টেল থেকে পড়াশোনা করে। ছোট থেকে সে হোস্টেলে থাকতো, তাই বাড়িতে কি হতো তা সে জানতো না। দেশে আসার পর নিজের স্ত্রীর দিকে তাকাতে পারতো না রাফসান শিকদার।
তবে স্ত্রীর ভালোবাসায় বেশি দিন তাকে দূরে সরিয়ে রাখতে পারেনি। এর মধ্যে খবর আসে লিন্ডা প্রেগনেন্ট। রাফসান শিকদার 1 কোটি টাকা দিয়ে লিন্ডার মুখ বন্ধ করে দেন। লিন্ডার যমজ ছেলে হয়। ডেলিভারির সময়ই লিন্ডা মারা যায়। কামিনী চৌধুরী একটা ছেলেকে নিজের কাছে নিয়ে এলেও আরেকজনকে হসপিটালে ফেলে আসেন। তার কার্য হাসিল করার জন্য একজনই যথেষ্ট। অযথা টাকা খরচ করে দুজন পালার মানেই হয় না। আমজাদ চৌধুরী তখনও স্ত্রীর ভালোবাসায় চুপ ছিলেন। আরেকটা ছেলেকে সে নিজের অনাথ আশ্রমে পাঠিয়ে দেন, আর সেই ছেলেটা হচ্ছে অমি। রাফসান শিকদারকে এ সম্পর্কে কিছুই জানানো হয়নি। অমি কিছুটা বড় হতেই আমজাদ চৌধুরী তাকে সমস্ত সত্যি জানিয়ে দেন। নিজের মায়ের উপর রাগ হলেও রাফসান শিকদারকে কখনো ঘৃণা করেনি অমি। তার মনে হয়েছে রাফসান শিকদার যা করেছে তা একেবারে সঠিক। 3 বছর পর নূর হলো। তাদের সংসারে সত্যিকারে খুশি এসে ধরা দিল। সব কিছু ভালোই চলছিল। নূরের মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু আবার সব কিছু এলোমেলো করে দিল। প্রথম প্রথম নূরকে হিংসে করলেও পরে নূরকে বুকে নিয়ে আগলে রেখেছে অমি। কখনো ভাই হওয়ার দাবি নিয়ে তার সামনে দাঁড়ায়নি। তবে তার আরেক ভাই তার বাবার জান কেড়ে নিয়েছে, এ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই অমির। কিছু কিছু সত্যি শুধু ধ্বংস ডেকে আনে। তাই রাফসান শিকদার আশমিনের কাছে নিজের জীবনকেও খোলা বইয়ের মতো উপস্থাপনা করছিলেন। তার এই জঘন্য অতীত আশমিনের কাছে হেফাজতে রেখে বলছেন, নূর যেন কখনো এই সম্পর্কে জানতে না পারে, তাহলে সে আর তার আব্বুকে ভালোবাসবে না। রাফসান শিকদারের মৃত্যুর পরও আশমিন তার অতীত কারোর সামনেই আসতে দেয়নি। নিজের বাবার প্রতি রাগটা এতদিন কথায় প্রকাশ করলেও এবার সে হাতে কলমে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমজাদ চৌধুরীর নীরবতায় কামিনী চৌধুরীকে এতটাই বিনাশিনী বানিয়ে দিয়েছে, যার শাস্তি তাকে পেতে হচ্ছে। আশমিনের অপারেশন সাকসেসফুল হয়েছে। গুলির হাড়ের 1 ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে গেছে, তাই খুব একটা ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য এখনও জ্ঞান ফেরেনি। কয়েকদিন হসপিটালে থাকতে হবে। আশমিনকে ক্যাবিনে শিফট করা হলে সানভি আর অমি গিয়ে দেখে আসে তাকে। আশমিনের জ্ঞান ফিরে 6 ঘন্টা পরে। পিটপিট করে চোখ খুলে চারদিকে তাকাতেই চোখ পড়ে সোফার পায়ের উপর পা তুলে বসে ম্যাগাজিন পড়া নূরের দিকে। আশমিনের দিকে না তাকিয়েই উঠে আসে নূর। হাতে একটা বুফে নিয়ে আশমিন দিকে এগিয়ে যায়। আশমিন এখনও একধ্যানে তাকিয়ে আছে নূরের দিকে। নূর বাঁকা হাসল। বুফেটা আশমিনের বেডের পাশে রেখে মোহনীয় গলায় বলল, মৃত্যুর যাত্রা কেমন ছিল মন্ত্রী সাহেব? আশমিন তুরুত হাসল। সপ্তপর্ণের সার্জিক্যাল নাইফ হাতে তুলে নিল। নূর বেডে এক হাতে ভর দিয়ে আশমিনের দিকে ঝুঁকে আছে। আশমিন নূরের ভর দেওয়া হাতের রগ বরাবর এক টান দিয়ে বাঁকা হেসে বলল, সেটা না হয় একটু উপভোগ করে আসো সোনা। আমি এখানেই ওয়েট করছি তোমার জন্য। হ্যাপি জার্নি। নূরের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। নূর হতভম্ব চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন ভুরু কুঁচকে ফেলল, মুচকি হেসে বলল, কয়েক ঘন্টা আগে আমিও এমন অবাক হয়েছিলাম। আমাদের ফিলিংসগুলো কত মিলে যায়, তাই না? সানভি আর অমি কেবিনে ঢুকে হতভম্ব হয়ে গেল। নূর ততক্ষণে ঢলে পড়ছে ফ্লোরে। আশমিন হালকা হেসে আস্তে করে বলল, 5 মিনিট পর আমার বউকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে সান। এখনও আরেকটা বেডের ব্যবস্থা করো। আমি এখানেই শুয়ে থাকবো, আর সেও বাইরে বাইরে ঘুরবে তা হবে না। আর একটা কালো গোলাপের বুফের ব্যবস্থা করো। নূরকে নিয়ে যাওয়ার পর আশমিন হালকা হাসলো। অমি নিয়ে গেছে নূরকে। সানভি নিস্তেজ নূরকে কোলে নিতে গেলেই আশমিনের ভয়ঙ্কর ধমক খেয়ে থেমে গেছে। চাকরি জীবনে এই প্রথম আশমিন এভাবে হুঙ্কার দিয়ে ধমক দিয়েছে ওকে। ভয় দ্বিধা সব নিয়ে যখন সানভি আশমিনের দিকে তাকিয়েছিল, তখন আশমিন গম্ভীর গলায় অমিকে বলল নূরকে ডক্টরের কাছে নিয়ে যেতে। অমি এই অপেক্ষায় ছিল। নূরের কাটা হাত দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছিল ওর। আশমিনের ভয়ে এতক্ষণ অস্থির হলেও এক জায়গায় দাঁড়িয়েছিল। অনুমতি পাওয়ার সাথে সাথে নূরকে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে সে। সানভি মুখ ভোঁতা করে আশমিনের দিকে তাকিয়ে আছে। আশমিন ভুরু কুঁচকে বলল, কি? ম্যামকে এভাবে আঘাত করলেন কেন স্যার? করুণ গলায়। আশমিন হালকা হাসলো। উঠে বসার চেষ্টা করতেই সানভি এসে সাহায্য করলো আশমিনকে। বেডে হেলান দিয়ে বসে সানভির দিকে তাকিয়ে হালকা হেসে বলল, বাইরে তোমার ম্যাম সেফ নয় সান।
আমার অনুপস্থিতিতে নূরের উপর আক্রমণ হতে পারে। আমি এখনও জানি না শত্রু কোথায় লুকিয়ে আছে, দেখতে কেমন তাও জানি না। আমি চাই না আমার অনুপস্থিতিতে নূর বাইরে থাকুক। এমনিতেও তো তোমার ম্যাম থাকবে না, তাই এই ব্যবস্থা। তোমার ম্যাম যেমন জেনে বুঝে আমার হাতের ঠিক 1 ইঞ্চি উপরে গুলি করেছে, আমিও তেমনি ওর হাতের শুধু চামড়াটাকেই কেটেছি। ব্লাড লসের জন্য কিছুদিন দুর্বল থাকবে। এই বাহানায় ওকে এখানে আটকে রাখা যাবে। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। সানভি হাঁ করে তাকিয়ে রইল কিছুকাল, তারপরে ঘোরের মধ্যেই বেরিয়ে গেল। আশ্বিন চোখ বন্ধ করে গায়ে নিয়ে বসে আছে, বুকে হালকা ব্যথা করছে। যেখানে তোকে এত যত্ন করে রাখি সেখানে আঘাত করলি বউ, এই যন্ত্রণা আমি ভুলবো কী করে। আর ভুল করিস না জান, তোকে ক্ষমা করতে করতে আমি না আবার ক্লান্ত হয়ে যাই। আমার অভিমান আবার ভালোবাসার মতোই তীব্র, সহ্য করতে পারবি না। আপন মনে বিড়বিড় করে বুকে ক্ষতস্থানে হাত বুলালো আশ্বিন। প্রেয়সীর নিষ্ঠুরতা কষ্ট দিচ্ছে। উহ, কষ্ট নয়, মরণ যন্ত্রণা দিচ্ছে। সকাল হয়েছে অনেকক্ষণ আগে, নূর এখন ঘুমাচ্ছে। আশ্বিনকে একধানে তাকিয়ে আছে নূরের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপাল কুঁচকে নিল সে। না, 2টা বেড নেওয়া মোটেই উচিত হয়নি। তার বেডটাই যথেষ্ট বড়, এখানে রাখা যেত নূরকে। দূরে রেখে হয়েছে এক জ্বালা, বউকে চুমে খাওয়া যাচ্ছে না। কাছে থাকলে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলা যেত। ঘুমিয়ে আসে, কিছু বলতেও পারতো না। আশ্বিন আনমনে ভাবল, সে কি তার বউয়ের ঘুমের সুযোগ নিতে চাইছে? নিজের ভাবনাকে জানালা দিয়ে ছুঁড়ে মেরে ফেলল। এখানে সুযোগের কি আছে আজব? বউকে চুমো খেতে ইচ্ছে হলে খেয়ে ফেলবো। জেগে থাকলেও খাবে, ঘুমিয়ে থাকলেও খাবে, বাধা দিলে অজ্ঞান করে খাবে। সে জন্মগত নির্লজ্জ। এখন কয়েকটা চুমুর অভাবে তো আর সে শুকিয়ে মরতে পারে না। সে বাংলাদেশের জাতীয় সম্পদ। একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে সে নিজেকে শুকিয়ে মেরে তো আর জনগণের ক্ষতি করতে পারে না। সকাল 10টায় হন্তদন্ত পায়ে কেবিনে ঢুকলো আমজাদ চৌধুরী আর কামিনী চৌধুরী। কামিনী চৌধুরী তো এসে নূরের দিকে তেড়ে গিয়েছে। নূর এতক্ষণে কটমট করে তাকিয়েছিল আশ্বিনের দিকে। আশ্বিনও এক ভুরু উঁচু করে তাকিয়েছিল নূরের দিকে। দেখে মনে হবে এখানে তাকিয়ে থাকার প্রতিযোগিতা চলছে। সে সময় কামিনী চৌধুরী এভাবে তেড়ে আসা নূরের রাগের আগুনে ঘি ঢালল। পাশে ফলের ঝুড়িটা হাতে নিতে থেমে গেল কামিনী চৌধুরী। নূরের চোখ লাল করে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে থেকেই একটা আপেলের ছুরি চালিয়ে দিল। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে আছে আশ্বিনের দিকে। আশ্বিন সেদিকে পাত্তা না দিয়ে মুখ কুঁচকে তাকিয়ে রইল তার বাপের দিকে। এরকম একটা রোমান্টিক সময়ে তার বাবা এসে বাগড়া দিল। এখন কেমন আছো? আমজাদ চৌধুরীর কোমল গলা শুনে মনে মনে ফুঁসে উঠল আশ্বিন। তবে তার ফেস আগের মতোই শান্ত। বাবাকে নিজের পাশে বসিয়ে গম্ভীর গলায় বলল, ভালো আর থাকতে দিলে কই? একটা নবদম্পতির হানিমুনে বাগড়া দিতে তোমার লজ্জা করলো না? আমি নিশ্চয়ই তোমার হানিমুনে গিয়ে বাগড়া দেইনি। দিলে আমাকে দুনিয়ায় এত তাড়াতাড়ি আনতে পারতে না নিশ্চয়ই। তোমার যন্ত্রণা আমি আর বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো না। তারা পড়াশোনায় কত পিছিয়ে যাচ্ছে জানো? এতটা দায়িত্ব জ্ঞানহীন দাদু হয়ে তুমি নিশ্চয় গর্বিত নও। ছেলের কথা শুনে এতক্ষণে কষ্ট পাওয়া বৃথা মনে হলো আমজাদ চৌধুরীর। বাকরুদ্ধ হয়ে 3টা প্রাণী তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। সে নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে আছে। আমজাদ চৌধুরী এবার কামিনী চৌধুরীর দিকে আহত চোখে তাকালো। ঝরে পড়া যাওয়া পাখির মতো ছটফট করতে করতে বলল, আমার ছেলে নয় কামিনী, সত্যি করে বলো এটা কার ছেলে? হসপিটাল থেকে বদলি দেয়নি তো? সন্দেহহীন গলায় কামিনী চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল স্বামীর দিকে। এই ভয়াবহ ঠোঁটকাটা ছেলের সামনে সে নিজেই ভয়ে ভয়ে আসে। কখন কি শুনিয়ে দেয় আল্লাহ মালুল। নূর গাইলে দিল। এসব শুনে মাথা ঘুরছে। তার এখন ঘুম প্রয়োজন। যতদিন এখানে থাকবে সে সারাদিন ঘুমাবে। ডিসিশন ফাইনাল। এসব মার্কা কথা শোনার চেয়ে মটকা মেরে পড়ে থাকা ভালো। এতে পিঠ আর কোমর বাঁকা হলে কিছু যায় আসে না। কামিনী চৌধুরী বাসায় চলে গেছে। আমজাদ চৌধুরী দুজনের বেডের মাঝখানে ফাঁকা জায়গায় বসে আছে। আশ্বিন কয়েকবার বিরক্ত চোখে তাকালেও সে সেভাবেই বসে আছে।
আশমিনও আর কথা বাড়ায়নি। কেবিনের সানভির সাথে এক মহিলা প্রবেশ ঘরতেই ভুরু কুঁচকে ফেলল আমজাদ চৌধুরী। তার জানা মতে আশমিনের খবর গোপন রাখা হয়েছে। তাহলে এই মহিলা কে? তাদের পরিচিত কেউ তো মনে হয় না। মহিলাটি গিয়ে আশমিনের মাথায় হাত বুলিয়ে দিতেই আশমিন চোখ খুলল। মিষ্টি হেসে কুশল বিনিময় করে বসতে বলল তাকে। সানভি একপাশে দাঁড়িয়ে আছে। অমি অফিসে গিয়েছে। নূরের অবর্তমানে সেই সব কিছু সামলাচ্ছে। আশমিন তার বাবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আব্বু, ইনি মায়া আন্টি। ওনার সাথে আগামী শুক্রবার বিয়ে হবে তোমার। আমজাদ চৌধুরী নিজের রাগ সংবরণ করতে পারলেন না। ছেলের এই পাগলামি আর মেনে নেওয়া যাচ্ছে না। চিৎকার করে বলল, একদম বাড়াবাড়ি করবেন আশমিন। পাগলামির একটা লিমিট থাকে। এসব বলতে তোমার বিবেকে বাজছে না? তোমার মা শুনে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছ? আমাকে রাগিয়ে দিও না আশমিন। আমি যদি আদর করতে পারি তাহলে শাসনও করতে পারি। আশমিন তার বাবার চোখের দিকে তাকালো। আশমিনের চোখে আজ শুধু ক্ষোভ তার বাবার প্রতি। আশমিন আমজাদ চৌধুরীর চোখে চোখ রেখে ভয়ঙ্কর ঠান্ডা গলায় বলল, তাহলে 25 বছর আগে কেন শাসন করনি আব্বু? তখন যদি শাসন করতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। আর মিসেস চৌধুরীর স্বামী হারানোর কোনো ভয় নেই। থাকলে সে অন্যের স্বামী এভাবে কেড়ে নিত না। তাচ্ছিল্যে হেসে, আমার মুখ খুলিও না আব্বু। বিয়ের জন্য তৈরি হও। নিজেকে ঠিক ততটা উৎফুল্ল করো যতটা নিজের প্রথম বিয়েতে ছিলে। বছর ঘুরতে নূরের জন্য ননদ চাই, আর এটাই আপাতত তোমার শাস্তি।